শ্রাবণ মাসের বিকেল, সকাল থেকেই বৃষ্টি ঝরে যাচ্ছে। আজ কার্তিকের পকোড়ার দোকানে খুব একটা বেশি ভিড় নেই। সকাল থেকে সে ঠেলা নিয়ে হেঁকেই চলেছে। গরম গরম পকোড়া নিয়ে যান, একেবারে গরম গরম পকোড়া। বর্ষাকালে মজাদার চটপটিও পকোড়া। ও দাদা, ও বৌদি, পকোড়া নিয়ে যান। আশেপাশের লোকজন সবাই নিজের কাজে ব্যস্ত, কেউ কার্তিকের দোকানে পকোড়া কিনতে আসে না। হঠাৎ জোরে বৃষ্টি শুরু হয়। বৃষ্টির তেজ দেখে কার্তিক বলে, এ তো সকাল থেকে ঝিমঝিম বৃষ্টি পড়েই যাচ্ছে, এখন আবার আরো জোরে বৃষ্টি চালু হয়ে গেল। পকোড়াগুলো মনে হচ্ছে আজকে বিক্রি হবে না। এক মহিলা সেখান থেকে যাচ্ছিল। কার্তিক তাকে বলে, দিদি, গরম গরম পকোড়া আছে, দেবো নাকি? মাত্র 10 টাকা। না না, পকোড়া খাওয়ার দরকার নেই, এমনিতেই এত বৃষ্টি হচ্ছে, তার উপরে তোমার দোকানে দাঁড়ানোর জায়গাও নেই। এই বলে মহিলা সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর একটি বড় গাড়ি কার্তিকের ঠেলা গাড়ির সামনে এসে দাঁড়ায়। গাড়ি থেকে রজনী নামে একটি মেয়ে নেমে কার্তিকের দিকে এগিয়ে যায় এবং ব্যাগ থেকে টাকা বার করে তার দিকে তাকিয়ে বলে, এই নিন, আমাকে সমস্ত পকোড়াগুলো প্যাক করে দিন। তোমাকে তো আমি ফ্রিতে পকোড়া দিতে রাজি আছি, কিন্তু তোমার হাতের রুটি কখন খেতে পাবো বলো তো? তোমার তো ভীষণ তাড়া দেখছি, তুমি যদি বলো আজকেই বাবা মার সাথে কথা বলাবো নাকি? কথা বলতে পারো, কিন্তু তোমার বাবা মা আমাদের সম্পর্কটাকে মেনে নেবে না। আমি গরিব পকোড়া বিক্রেতা, তোমার বাবা কত বড় ধনী ব্যবসায়ী, আমাকে তো কখনোই বাড়ির জামাই হিসেবে মেনেই নেবে না। এটাই চরম সত্য। সত্যি কিনা তুমি কি জানো? আমার বাবা মা আমাকে খুব ভালোবাসে, আমি যা বলবো তারা তাই করবে, দেখে নিও। হয়তো হতেও পারে, তুমি জোর করলে হয়তো তারা রাজি হয়ে যেতে পারে, কিন্তু আমি তাদের চোখে অনেক ছোট হয়ে যাব। তাদের রাজকুমারীর মতো মেয়ে, আমি আমার বুড়ি ঝুপড়ি বাড়িতে এসব ফেসিলিটি দিতে পারবো? কার্তিক, আমি তোমায় কতবার বলেছি, আমি যদি চাইতাম কোনো ধনী ব্যবসায়ীকে বা বড়লোককে দেখে কাউকে বিয়ে করে নিতে পারতাম। আমার কাছে টাকার কোনো মূল্য নেই, ভালোবাসা যেখানে পাবো আমি সেখানেই ছুটে যাব। কার্তিক এবং রজনী যখন এভাবে কথা বলছিল, ঠিক তখনই রজনীর বাবা মোহনবাবু একটি গাড়ি নিয়ে সেই রাস্তা থেকে পার হন। তিনি কিছুক্ষণ গাড়ি থামিয়ে তাদের দুজনকে দেখেন, এরপর তিনি সেখান থেকে চলে যান। রজনীও বাড়ি ফিরে আসে। মোহনবাবু প্রচন্ড পরিমাণে রেগেছিলেন। তিনি তার স্ত্রী ফাগুনী দেবীকে বলেন, তোমার মেয়ে কোথায়? বাড়িতে নেই? রজনী, সে তো তার বান্ধবীর সঙ্গে দেখা করতে গেছে, কলেজের কি প্রজেক্ট বাকি আছে বলছিল, তো এক্ষুনি এসে পড়বে। আচ্ছা, তাই নাকি? তোমার মেয়ে কলেজে প্রেজেন্ট করতে গেছে, না সামান্য একটা পকোড়াওয়ালার সঙ্গে প্রেম করতে গেছে? এসব তুমি কি বলছো? রজনী প্রেম করতে গেছে? তবে না তো কি, নিজের চোখে দেখেছি। রাস্তার মোড়ে দাঁড়িয়ে ওই ভিখারি পকোড়াওয়ালাটার সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রেম করছে। ছি ছি ছি, আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিল। আশেপাশের লোকজন সবাই দেখতে দেখতে যাচ্ছে, আমার তো ভাবতেই ঘেন্না লাগছে। আচ্ছা আচ্ছা, তুমি শান্ত হও, ওকে ফিরে আসতে দাও, আমি ওর সাথে কথা বলছি। কথা বলবে মানে? ওর সঙ্গে আর কি কথা বলার আছে? এবার থেকে আমি তোমাকে পরিষ্কার বলে দিচ্ছি, এ বাড়ি থেকে ও যেন না আর বের হয়। আমি এ সপ্তাহের মধ্যে ওর একটা ভালো পাত্র থেকে বিয়ে দেবো। ও যখন বাড়িতে ফিরে আসবে ওর কাছ থেকে ফোনটা কেড়ে নেবে। হ্যাঁ, ওকে ঘর বন্দি করে রাখবি, বাকি আমি দেখে নিচ্ছি। রজনী দরজার আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সমস্ত কথা শোনে। সে মনে মনে ভেবে রেখেছিল যে সে বাড়ি ফিরে এসে সবাইকে কার্তিকের কথা বলবে এবং তার বাবা মা তার মনের কথা বুঝবে। কিন্তু বাড়ি এসে সে যা কিছু শুনতে পায়, তারপর সে আর সেখানে দাঁড়িয়ে থাকে না, সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে আসে এবং কার্তিকের কাছে যায়। রজনীকে ফিরে আসতে দেখে কার্তিক বলে, কি ব্যাপার রজনী, তুমি এখনো বাড়ি ফিরে যাওনি? সন্ধ্যা হয়ে গেল তো। আমি আর ওই বাড়িতে ফিরে যাব না কার্তিক, জানো কি হয়েছে? এই বলে রজনী কার্তিককে সমস্ত ঘটনা বলে এবং তাকে বিয়ে করার জন্য জোর করে। রজনীর অবস্থা দেখে কার্তিকও কিছু বলতে পারে না। এরপর তারা দুজনেই মন্দিরে যায় এবং বিয়ে করে। কার্তিকের বাড়িতে তার দারিদ্র পরিবার থাকে। অসুস্থ বাবা বিশ্বনাথ বাবু, মা শ্রাবণী দেবী, ভাই রতন এবং বোন মহিমা। সেদিন মুষলধারে বৃষ্টি পড়ছিল। এদিকে কার্তিকের ভাঙা বাড়ির ভেতরে বৃষ্টির জলের ছিটে আসতে থাকে। তখন মহিমা বলে, মা দেখো, বাবার বিছানার পাশে জল পড়ে ভিজে গেছে, এদিকে একটু কিছু দাও না, পিছনটা পুরো ভিজে যাচ্ছে। আরে বাবা, বাড়িতে তো সব জায়গায় জল পড়ছে, কত জায়গায় হাঁড়ি কলসি বালতি সব দেওয়া আছে, আর তো কিছুই নেই দেওয়ার জন্য। উপরওয়ালা, এ তুমি কেমন দিন দেখাচ্ছ? একই মানুষটা অসুস্থ, তার উপরে জল লেগে আরো অসুস্থ হয়ে পড়বে সে। মা, এক কাজ করি, বিছানাটাকে এদিকে টেনে আনি, এছাড়া তো আর কিছু উপায়ও নেই। আর দেখো, মেঝেতে জল ভরে গেছে, এই জলগুলো ভালো করে পরিষ্কার করতে হবে,
তা না হলে কেউ স্লিপ করে পড়ে গিয়ে কোমর ভাঙবে। এরপর তারা সবাই মিলে ঘরের ভেতরে জল বাইরে ফেলে এবং ঘর পরিষ্কার করতে থাকে। এই পরিস্থিতিতে কার্তিক রজনীকে নিয়ে বাড়ির মধ্যে আসে। তারা দুজনেই ভীষণ ভিজে গিয়েছিল। তাদেরকে দেখে শ্রাবণী দেবী বলেন, বাবা কার্তিক, তুই তো পুরো ভিজে গেছিস, ছাতাটা কি হলো? আর এটা কে রে তোর সঙ্গে? এও তো পুরো ভিজে গেছে দেখছি। মা, এই হলো রজনী, তোমার বৌমা। এটা আমার বৌমা? এত সুন্দর মেয়ে তুই কোথায় পেলি? একে তো দেখে মনে হচ্ছে অনেক বড় লোক পরিবারের মেয়ে। কার্তিক বাবা, সত্যি করে বলতো, তুই কি একে বাড়ি থেকে তুলে এনেছিস? শ্রাবণী দেবীর কথা শুনে রজনী তার দিকে এগিয়ে যায় এবং তার পায়ে হাত দিয়ে প্রণাম করে বলে, মা, কার্তিক আমাকে বাড়ি থেকে তুলে আনেনি। পরিস্থিতির চাপে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে এসেছি। এই মুহূর্তে আমি আপনাকে সবটা বলতে পারবো না। আমাকে একটু সময় দিন, আমি ধীরে ধীরে সবকিছু বলবো। তোমাকে আমার খুব ভালো লেগেছে মা, তোমায় কিচ্ছু বলতে হবে না। তুমি যখন এই বাড়িতে এসেছো আর আমার ছেলের সঙ্গে তোমার বিয়ে হয়ে গেছে, তখন তুমি আমার বাড়ির বৌমা। তোমায় কোনো প্রশ্ন করা আমার সাজে না। ওই রে মহিমা, যা ভেতর থেকে বরণ ডালাটা সাজিয়ে নিয়ে আয়, আমার ঘরের লক্ষ্মীকে বরণ করে তুলি। হ্যাঁ মা, আমি এক্ষুনি আনছি। শ্রাবণী দেবী নতুন বউকে বরণ করে এবং ভেতরে নিয়ে আসেন। ছেলের বউকে দেখে কার্তিকের বাবা খুবই খুশি হয়, কিন্তু তিনি প্যারালাইজড ছিলেন, কোনো কথাও বলতে পারেন না। মহিমা বলে, মা দেখো, বাবা হাসছে। কতদিন পর বাবার মুখে এরকম হাসি দেখলাম। তোর বাবার অনেক দিনই শখ ছিল বাড়িতে মিষ্টি মতো একটা বৌমা আসবে। হাসি দেখে মনে হচ্ছে বৌমাকে ওর ভীষণ পছন্দ হয়েছে। বাড়িতে তখনও বৃষ্টির জল পড়ছিল। মহিমা লজ্জিত ভঙ্গিতে তার বৌদিকে বলে, বৌদি, তুমি খাটের উপরে পাটা তুলে বসো, আমি এক্ষুনি ঘরটা পরিষ্কার করে দিচ্ছি। মা, তাড়াতাড়ি নাও, আমি আর ভাই ঘর পরিষ্কার করছি, তুমি ওদিকে রান্নাবান্নাটা বসিয়ে দাও। এই বলে মহিমা এবং রতন বালতি নিয়ে ঘর পরিষ্কার করতে শুরু করে। কিছুক্ষণ পর রজনীও তাদের সঙ্গে কাজ করতে শুরু করে। কি বৌদি, তোমার এই বাড়িতে আজ প্রথম দিন, তুমি এভাবে বালতি নিয়ে কাজ করছো কেন? তুমি এসব রেখে দাও, আমি পরিষ্কার করে দিচ্ছি। হ্যাঁ বৌমা, তুমি এখন এখানে বসো, ওরা দুজনে সব করে নিচ্ছে, আমি তোমায় একটু পরেই খাবার দিচ্ছি। না মা, আমি বসে বসে কি করব? ভাই আর বোনের সাথে আমিও একটু কাজ করি, আমার ভালো লাগছে বেশ। এভাবেই রজনী তাদের সঙ্গে কাজে সাহায্য করে। কিছুক্ষণ পর বৈশাখী দেবী সবাইকে ডেকে খাবার দেন এবং বলেন, বৌমা, আমি তোমার মায়ের মতো 10 রকমের তরকারি দিয়ে খাবার দিতে পারবো না, কিন্তু বাড়িতে যা ছিল তা দিয়েই তরকারি আর ভাত করেছি, দেখো খেতে পারবে কিনা। মা, খাবারটা তো দারুণ টেস্টি হয়েছে। আপনি বিশ্বাস করুন, এরকম তরকারি হলে তো একটা সবজি দিয়েই খাওয়া হয়ে যায়, 10 রকমের তরকারি পড়ে না। দেখলে তো মা, বৌদি কত ভালো। প্রথম দিন এসে আমাদের সঙ্গে কত কাজ করলো, তারপরে এই খাবার খেয়ে কত প্রশংসা করছে। সত্যি দাদা, এতদিনে একটা ভালো কাজ করেছিস তুই। ভালো কাজ করেছে মানে? কার ছেলে দেখতে হবে তো, আমার ছেলে কি কখনো খারাপ কাজ করতে পারে? তবে তোমায় বলছি বৌমা, তোমার যদি কোনো রকমের কষ্ট হয় তুমি আমাকে বলতে পারো, আমরা যতটা পারি তোমার কষ্ট দূর করার চেষ্টা করব। আপনাদের সঙ্গে থেকে আর এত টেস্টি খাবার খেয়ে আমার তো বেশ ভালোই লাগছে। জানেন, আপনারা সবাই খুব সরল, যেমন আপনার ছেলে, আপনারাও সবাই ঠিক তারই মতো। বিশ্বাস করুন, এখানে থাকতে আমার কোনো সমস্যা হবে না। এভাবেই রজনী কয়েকদিনের মধ্যেই তার শ্বশুরবাড়ির লোকজনের মন জয় করে নেয়। কার্তিক প্রত্যেকদিন সকালে নিজের কাজে চলে যেত। রজনী তার শাশুড়ি এবং ননদের সঙ্গে সারাদিন বাড়ির কাজকর্মে ব্যস্ত থাকতো। এভাবেই কয়েকদিন কাটে। আবার বর্ষা নামে, টানা 4-5 দিন বৃষ্টি হয় এবং ঘরের অবস্থা খুব খারাপ হয়ে ওঠে। এত খারাপ পরিস্থিতিতেও রজনী কোনো রকমের বিরক্ত প্রকাশ করেনি। একদিন সবাই মিলে বাড়িতে বসেছিল, ঠিক এমন সময় বৃষ্টির দাপটে তাদের বাড়ির এক কোণ ভেঙে পড়ে যায়। এইসব দেখে মহিমা বলে, মা দেখো, বাড়ির একটা সাইড পুরো ভেঙে গেছে, এবার কি হবে? এ বাড়ি তো আর বেশিক্ষণ টিকবে বলে মনে হয় না। এই অবস্থায় আমরা এখন কোথায় যাবো মা? আমি তো কিছুই বুঝতে পারছি না রে মা, তোর দাদাকে ফিরতে দে, কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক হয়েই যাবে। বৌমা, তুমি এদিকটা সরে বসো, ও পাশটাই পুরো ভিজে যাচ্ছে। আমি ঠিক আছি মা, অনেক রাত হয়ে গেল, আপনার ছেলে তো এখনো বাড়ি ফিরছে না, আমার তো খুব চিন্তা হচ্ছে। ঠিক এমন সময় কার্তিক তার ভাঙা ঠেলা গাড়ি নিয়ে বাড়ি ফিরে আসে।
তার হাতে পায়ে ব্যান্ডেজ বাঁধা, মাথায় চোট লাগা। তাকে এই অবস্থায় দেখে রজনী বলে, এ তোমার কি দশা হয়েছে? এসব কি করে হলো কার্তিক? অন্ধকারে বৃষ্টির মধ্যে আমি আসছিলাম, হঠাৎ করে সামনে একটা গাছ পড়ে যায়, তারপরেই আমি অজ্ঞান হয়ে যাই। যখন জ্ঞান ফেরে তখন দেখি আর কিছু বাকিই নেই, আমার ঠেলাগাড়ির সমস্ত জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। কার্তিক এসব বলছিল, হঠাৎই পেছনে রজনীর বাবা এবং মা এসে দাঁড়ায়। তাদেরকে দেখে রজনী অবাক হয় এবং বলে, এ কি মা, বাবা, তোমরা হঠাৎ? হ্যাঁ, বাবা মা আমাকে ওখান থেকে উদ্ধার করে, তারাই তো আমাকে হসপিটালে নিয়ে গেছে আর ডাক্তারও দেখিয়েছেন। তারপরে আমি ওখানে কিছুক্ষণ আরাম করি, তারপরে তো বাড়ি ফিরে আসি। এইসব শুনে বৈশাখী দেবী তাদের সামনে হাত জোড়ো করে বলেন, আপনারা অনেক বড় উপকার করলেন। আজ আমার ছেলেটা আপনাদের জন্যই রক্ষা পেল। আপনাদেরকে যে কিভাবে ধন্যবাদ জানাবো তা আমি বুঝতে পারছি না। মহিমা, তাড়াতাড়ি ওনাদের জন্য গরম গরম খাবার আর চা নিয়ে আয়, অনেকক্ষণ থেকে ওনারা ভিজছেন। মহিমা তাদের জন্য চা এবং খাবার তৈরি করতে চলে যায়। ফাল্গুনী দেবী রজনীকে বলে, রজনী, তুই একবারের জন্য আমাদের কথা ভাবলি না বল? আমরা তোর বাবা মা, তোকে এত দিন মানুষ করেছি, আমাদের কি তোর উপরে কোনো অধিকার ছিল না মা? এইভাবে কেন বলছো মা? আমি সেদিনকে বাড়ি ফিরে গিয়েছিলাম, কিন্তু বাবার মুখে সব কথা শুনে আমি ভয় পেয়ে গেছি, তাই আমি এই কাজ করতে বাধ্য হয়েছি। তোর বাবা যে পরিস্থিতিতে ছিল সেখানে দাঁড়িয়ে তার ওসব কথা বলা কি খুব অন্যায় হয়েছে? তুই একটু ভেবে বলতো, তুই তো তার একমাত্র মেয়ে, তুই সেই সময় তার কাছে এসে বোঝাতে পারতিস। সে সারাটা জীবন তোর সমস্ত কথা মেনে এসেছে, তাকে যদি তুই নিজের মনের কথা বলতিস সে তো অবশ্যই শুনতো বল। কিন্তু তুই যা কাজ করেছিস তাতে কিন্তু মানুষটা একেবারে ভেঙে পড়েছে। মনোহর বাবু একটু দূরেই দাঁড়িয়ে চুপচাপ মেয়ের দিকে তাকিয়েছিলেন। তার মুখ হাতের অবস্থা দেখে মনে হচ্ছিল তিনি কয়েক মাস ভালো করে ঘুমাননি, শরীরও খুব অসুস্থ। বাবাকে ভালোভাবে দেখে রজনীর চোখে জল চলে আসে। সে ছুটে তার বাবার কাছে যায় এবং কান্নাকাটি শুরু করে। রজনী বারবার তার বাবার কাছে ক্ষমা চায়। বাবা, বাবা প্লিজ আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাকে একটুও কষ্ট দিতে চাইনি বাবা। আসলে আমি বুঝতে পারছিলাম না আমি কি করব। আমি প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলাম, আর সেজন্যই আমি তোমার কাছে ফিরে যেতে পারিনি। তুমি আমার উপরে রাগ করে থেকো না বাবা, আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও। মেয়েকে সামনে পেয়ে মনোহর বাবু তার মনের সমস্ত কষ্ট ভুলে যান। তার মাথায় হাত রেখে তিনি আশীর্বাদ করেন এবং বলেন, তোর এই যে পাগলামোটা করেছিস তার জন্য আমি অনেক কষ্ট পেয়েছি, কিন্তু আজ কার্তিককে সামনে দেখে সমস্ত কষ্ট দূর হয়ে গেছে। ও সত্যিই খুব সৎ ছেলে, তুই ওর সঙ্গে ভালোই থাকবি। আর শোন, এই নে আমার তরফ থেকে 20 লক্ষ টাকার চেক। এমনিতে আমার যা কিছু আছে সবই তোর, তবে আমি জানি আমার জামাই এভাবে সবকিছু নেবে না। এই টাকা কটা আমার আশীর্বাদ ভেবে তুমি রেখো, ওকে নিজের পায়ে দাঁড়ানোর মতো সুযোগ করে দে। মনোহর বাবু এভাবে বললে রজনী আর না করতে পারে না। পরে তারা সেই টাকা দিয়ে একটি সুন্দর বাড়ি বানায় এবং একটি রেস্টুরেন্ট তৈরি করে। কার্তিক নিজের হাতের তৈরি খাবার দাবার সেখানে বিক্রি করে। দেখতে দেখতে কয়েক বছরের মধ্যে কার্তিকের রেস্টুরেন্ট অনেক উন্নতি লাভ করে। এরপর তারা সুখে শান্তিতে বসবাস করতে থাকে। দেখ মা, তোর বাবা তোর বিয়ের জন্য এই কটা টাকা আর এই চাদরটা রেখেছিল। তোর বাবার অনেক ইচ্ছে ছিল তোর বিয়েটা অনেক ধুমধাম করে দেবে, কিন্তু আজ আর সেসব পূরণ হলো না রে মা। তাই তোর বাবার রাখা এই চাদরটা দিয়েই তোর বিয়েটা সেরে ফেলবো। কদিন পরেই তো তোর বিয়ে, তোর বিয়ের দিন সামনে চলে এসেছে, আর কিছু দিতে পারবো না রে মা, তুই যেন কিছু মনে করিস না। মা, আমি কেন কিছু মনে করতে যাব বলো তো? বাবা আমার জন্য অনেক ভালোবেসে এই চাদরটা আর পয়সা করে রেখেছিল। তুমি এই পয়সা দিয়ে আমার বিয়ের কাজটা সেরে ফেলো, আর এই চাদরটা থেকে বড় উপহার আমার কাছে কিছুই হতে পারে না মা। হ্যাঁ রে মা, তোকে দেওয়ার মতো এই চাদরটা ছাড়া আমার কাছে যে আর কিছু নেই। একটু বেশি টাকা থাকলে আমি তোকে একটা কম্বল কিনে দিতাম, তাহলে তুই তো শ্বশুর বাড়িতে গিয়ে কম্বল গায়ে দিয়ে ভালো করে ঘুমাতে পারতিস, কিন্তু সেটা তো আর দিতে পারলাম না। আমাকে ক্ষমা করে দিস মা। মা, তুমি একদম এভাবে বলবে না তো। আমাদের যা আছে সেটাই আমার কাছে অনেক। তুমি আমাকে কম্বল দিতে পারবে না তো কি হয়েছে? আর শ্বশুর বাড়িতে যদি একটা কম্বল থাকে তাহলে আমার তো এই কম্বলটা বেকারই পড়ে থাকবে। কিন্তু মা, আমি যে অত ধনী পরিবারে তোর বিয়ে দিইনি। তোর শ্বশুর বাড়ির লোকেরাও তো অনেক দরিদ্র, তাদের কাছে মনে হয় ছেঁড়া ফাটাই কম্বল রয়েছে। তুই যেমন হোক করে ম্যানেজ করে নিস মা। ও মা, ওইসব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না তো। শ্বশুর বাড়িতে যা আছে আমি তাই দিয়েই ম্যানেজ করে নেব। শুধু আমি কেন, শ্বশুর বাড়ির লোকেরা যেমন অবস্থাতে থাকবে আমাকেও তো ঠিক তেমনই অবস্থাতে থাকতে হবে বলো। আমি যদি ভালো কম্বল নিয়ে গিয়ে ঘুমাই তাহলে তো শ্বশুর বাড়ির লোকের অনেক কষ্ট হবে, আর আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক।
এভাবেই রিনা আর তার মা অনামিকা দেবী কথাবার্তা বলছিল। তারা ছিল অনেকই দারিদ্র। রিনার বাবা দিনমজুরের কাজ করে সংসার চালাতো, আর সেই টাকা থেকে রিনার জন্য টাকা রেখেছিল, আর তার বিয়েতে দেবার জন্য একটা চাদর। রিনার বাবা রিনাকে নিয়ে অনেক চিন্তা করত। তাই এমনই একদিন রিনার বাবা স্ট্রোক করে মারা যায়। তাদের হাতে আর কিছুই করার ছিল না। অনামিকা দেবী সেই জমানো টাকার চাদর দিয়েই মেয়ের বিয়ে দেবে বলে ঠিক করে ফেলেন। দেখতে দেখতে বিয়ের দিন এগিয়ে আসে। রিনা এক গরিব পরিবারের বৌমা হতে চলেছিল। তার স্বামীর নাম ছিল রাজীব। রাজীব, তার মা অন্বেষা দেবী, বাবা সোমনাথ বাবু, বোন তৃষা এবং বড় দাদা হরিনাথ আর বড় বৌদি কমলার সঙ্গে হীরাপুর গ্রামে বসবাস করে। রাজীবের সঙ্গে রিনার বিয়ে ঠিক হয়েছিল। বিয়ে করে রিনা রাজীবের সঙ্গে শ্বশুরবাড়িতে চলে আসে। আসো আসো বৌমা, ভিতরে আসো। এই ছোট্ট বাড়িতে তোমার স্বাগতম। আমরা বেশি কিছু অনুষ্ঠানের আয়োজন করতে পারিনি মা, এটার কারণে আমরা আগে থেকেই তোমার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এসো, ভিতরে এসো, আমি সকলের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। দেখো, এটা হলো তোমার শ্বশুর মশাই, এটা ছোট ননদ, এটা তোমার বড় জা, আর এটা তোমার বড় ভাসুর। এই হলো আমাদের সম্পূর্ণ পরিবার। অনিশা দেবী যখন এসব কথা বলছিল রিনাকে, তখনই রিনা একটা কথা ভাবছিল। এত বড় পরিবার, কিন্তু এই ছোট্ট বাড়িতে আমি থাকবো কোথায়? মা আমাকে কেমন পরিবারের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছে, যাদের একটাই ঠিকভাবে বাড়ি নেই, একটা বিছানাও নেই। তাহলে আমি এখানে থাকবো কিভাবে? রিনা যখন এসবই ভাবছিল, তখন তার শাশুড়ি মা তার মুখের দিকে চেয়েছিল, কিন্তু সে কিছুই বলতে পারছিল না। রিনা নতুন বউ হওয়ার কারণে সেও আর কাউকে কিছু বেশি জিজ্ঞাসা করতে পারছিল না। রাত্রিবেলা যখন সকলে মিলে ঘুমানোর আয়োজন করছিল, তখন সকলেই মেঝেতে একটা চট বিছিয়ে গায়ে চাদর না দিয়ে শুয়ে পড়ে। যেটা দেখে রিনা তার শাশুড়ি মাকে বলে, মা বলছি, এরকম ভাবে আমরা কি করে একসঙ্গে ঘুমাবো? আর তাছাড়া এরকম করে শুলে তো আরো বেশি ঠান্ডা লাগবে। আপনারা কিভাবে এরকম করে শোবেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। গায়ে যদি কিছু কম্বল না দেওয়া হয় তাহলে তো ঘুমাতেই পারবো না। বাইরে কত কনকনে ঠান্ডা, আর বাড়িটাও তো তেমন একটা ভালো দেখতে পাচ্ছি না। এই ঠান্ডা তো ভিতরেও আসছে। কিছু করার নেই মা, কারণ আমরা এরকম ভাবেই ঘুমাই, আর তোমাকেও এরকম ভাবেই ঘুমাতে হবে। তোমাকে তো আমি আগেই বলে দিয়েছি, আমাদের বাড়িতে এরকমই, মেরামত করার মতো কোনো টাকাই হয়ে ওঠে না। তার জন্য দেখো না, তোমার ননদের বিয়েটাও তো দিতে পারছি না, হাতে একটাও টাকা পয়সা নেই, তাই ছোটখাটো করে তোমার বিয়েটা করে ফেলতে হলো। কিন্তু মা, আমরা সকলে একসঙ্গে এরকম ভাবে কি করে ঘুমাবো? আমি এরকম করে ঘুমাতে পারবো না, আর আমার তো ঘুমই আসবে না। আমার মামাকে একটা চাদর দিয়েছে, আমি ওটা গায়ে দিয়ে শুয়ে পড়ছি। এই বলে রিনা সকলের শেষে মায়ের দেওয়া চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ে। কিন্তু তাতেও কোনো রকমের ঠান্ডা কাটে না, কারণ বেশ কনকনে ঠান্ডা পড়ার কারণে তাদের কারোরই চোখে ঘুম আসছিল না। এরকম ভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। রাজীবা তার বড় দাদা হরিনাথ, তারা দুই ভাই সবজি বওয়ার কাজ করত। এমনই একদিন তারা দুই ভাই যখন কাজ করছিল, তখন মালিক বলে, হরিনাথ, রাজীব, তোমাদের আসতে কিন্তু অনেক লেট হয়ে গেছে। এরকম ভাবে যদি দেরি করে কাজে আসো তাহলে আমি তোমাদেরকে বার করে দেব। তখন যদি তোমরা দু ভাই মিলে হাতে পায়েও ধরো, আমি আর কাজে নেব না। মালিক, এইভাবে বলবেন না, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। আসলে সবই তো আপনি বোঝেন, শীতের বেলা, উঠতে উঠতে 10টা বেজে যায়, তাই জন্যই তো একটু আসতে দেরি হয়ে গেল। 10টা বাজতে উঠলে চলবে নাকি তোমার জন্য সকাল 10টায় সবকিছু মার্কেটপত্র খুলবে? দেখো রাজীব, শীতের বেলাই হোক না কেন আর গরমের বেলাই হোক না কেন, সকাল 7টা বাজতে আমার কাছে কাজে চলে আসতে হবে, আর তা না হলে তোমাকে আর কাজে আসতে হবে না। মালিক, দয়া করে এরকম বলবেন না, আমাদের ভুল হয়ে গেছে। আর কখনোই আমরা এরকম দেরি করে আর আসবো না। কাল থেকে সময় মতো আমরা কাজে চলে আসবো। ঠিক আছে ঠিক আছে, এত আর হাতে পায়ে ধরতে হবে না। এইবারের মতো ছেড়ে দিচ্ছি, পরের বারে হলে পুরো বার করে দেব। আর হ্যাঁ, এই বস্তাগুলোই পচা সবজি দাগ হয়ে গেছে, এগুলো গিয়ে ডাস্টবিনে ফেলে দিয়ে আসো। এই বস্তাগুলো আর কোনো কাজেরই না। এই বলে মালিক তাদের দুই ভাইকে কথা শুনিয়ে সেখান থেকে চলে যায়। তারা দুই ভাই বস্তাগুলোর দিকে তাকিয়ে দেখে, কিন্তু তারা দেখেছে সেগুলো অনেকটাই মোটা, ওগুলো গায়ে দিলে অনেক গরম হবে। যার কারণে রাজীবের মাথায় একটা বুদ্ধি চলে আসে আর বলে, দাদা দেখ, এই বস্তাগুলো তো বেশ গরম হবে। আমাদের বাড়িতে নতুন কোনো কম্বলও নেই, এই কনকনে ঠান্ডাতে ভালোভাবে ঘুমই হয় না, আর তাই জন্যই তো আমাদের সকালবেলা আসতে দেরি হয়ে যায়। আচ্ছা, আমরা যদি এই বস্তাগুলো বাড়িতে নিয়ে যাই, তাহলে তো এই ঠান্ডায় আমরা বস্তাগুলো গায়ে দিয়ে ভালো করে ঘুমাতে পারবো। ঠিক বলেছিস রাজীব, আমাদের মতো গরিবদের কাছে এই বস্তা পাওয়াই অনেক ব্যাপার। ধনী লোকেরা তো বছরে বছরই নতুন নতুন কম্বল কিনে নেয়, কিন্তু গরিবরা তো আর কিছুই কিনতে পারে না। চল, এই বস্তাগুলো বাড়িতে নিয়ে চলে যায়, আর বাড়িতে গিয়ে বলবো ভালো করে কেটে সেলাই করে নিতে।
যাতে করে আমরা সকলে গায়ে দিতে পারি। এই বলে হরিনাথ আর রাজীব বস্তাগুলো নিয়ে বাড়ির দিকে চলে আসে। আর তারা দুই ভাই যখন বাড়ির পথ দিয়ে আসছিল তখন তারা কনকনে ঠান্ডার কারণে থরথর করে কাঁপছিল। বাড়িতে এসে তারা একইভাবে কাঁপছিল। এভাবেই কাঁপতে কাঁপতে তারা দুই ভাই বাড়িতে আসে আর সেই বস্তাগুলো রিনাকে দেয়। বস্তাগুলো দেখে অনিশা দেবী খুবই খুশি হয়ে যায় আর বলে, সত্যি রাজীব, হরিনাথ, তোরা দুই ভাইই অনেক কষ্ট করিস। সারাদিন ধরে কত সবজির বস্তায় মাথায় করে তুলে নিয়ে যাস, শুধুমাত্র আমাদের কথা ভেবে, আমাদের পেট চালানোর জন্য। তোদের মতো ছেলে যেন সকলের বাড়িতে বাড়িতে হয়। মা, তুমি এরকম করে কেন বলছো? এটা তো আমাদের কর্তব্য। আর এখন তো আমাদের সকলের সংসারও হয়ে গেছে, তার জন্যই তো একটু কাজ করতে হবে, তাই না? তোরা একদম ঠিক কাজ করেছিস এই বস্তাগুলো কোথাও না ফেলে বাড়িতে নিয়ে এসে। শোন, যদি মালিকের কাছে আরো কিছু বস্তা পাস তাহলে নিয়ে চলে আসবি। বৌমারা এই বস্তাগুলোকে কেটে মাঝখান থেকে সেলাই করে একদম কম্বলের মতো বানিয়ে ফেলবে, আর সেটা বানাতে আমি তাদেরকে সাহায্য করব। গরিবদের জন্য এই বস্তার কম্বলই অনেক, এটাতে আমাদের ভালোভাবে শীত কেটে যাবে। এইভাবেই অনিশা দেবী বৌমাদেরকে বুঝিয়ে দিতে থাকে। সেদিন সারা রাত তাদের আরো ঠান্ডা লাগে, যার কারণে তাদের ঘুমই হয় না। পরের দিন সকাল থেকে তারা তিন শাশুড়ি বৌমা মিলে বস্তা কেটে কম্বলের মতো বানানোর জন্য রেডি করে ফেলে। একের পর এক বস্তাগুলোকে খুব ভালোভাবে কেটে নেয়, তারপর সেগুলোকে সেলাই করে একদম কম্বলের মতো দেখতে বানিয়ে ফেলে। তখন রিনা বলে, মা দেখুন, এই বস্তার কম্বলগুলো কত সুন্দর হয়েছে। এগুলো গায়ে দিলে অনেক গরম লাগবে, আর এগুলো গায়ে দিয়ে আমাদের শীত কেটে যাবে। আমাদের আর নতুন কম্বল কিনতে হবে না। হ্যাঁ গো বৌমা, ঠিকই বলেছ, আমাদের আর নতুন কম্বল কিনতে হবে না। এই শীত কাটা এই বস্তা গায়ে দিয়ে আমরা কাটিয়ে দেব। এভাবেই অনিশা দেবী আর পরিবারের সকলে মিলে অনেক খুশি হয়ে যায়। তখন তারা সেদিনের পর থেকে বস্তা গায়ে দিয়েই শীতের রাত কাটিয়ে দিত। এরকম ভাবেই দেখতে দেখতে আরো বেশ কিছুদিন অতিবাহিত হয়ে যায়। হরিনাথ আর রাজীব দুই ভাইয়েই দুটো কাজ করার সিদ্ধান্ত করে। দুই ভাইয়ে দুটো কাজও পেয়ে যায়, আর সেই কাজ করে তারা ভালো টাকা ইনকাম করে। এরপর তারা নতুন কম্বল কিনে নেয়। সেদিনের পর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে।